নমস্কার, আমি পিয়াশ্রী। গো ফরওয়ার্ডে আপনাদের সকলকে অনেক স্বাগত। এই ভিডিওটিতে আমরা বাংলা ব্যাকরণের একটা ভীষণ ইম্পর্টেন্ট টপিক ব্যঞ্জন সন্ধির যে পরবর্তী পার্ট, সেই পার্টটুকু নিয়ে আলোচনা করতে চলেছি। ভিডিওটা কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। কোনো ভুল ত্রুটি থাকলেও আপনারা জানাতে পারেন, কারণ সেক্ষেত্রে আমার সংশোধনের সুযোগ থাকে। আর আপনারা যদি এই ভিডিওটির পিডিএফ সংগ্রহ করতে চান, তাহলে গো ফরওয়ার্ডের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে জয়েন হয়ে যান। সেখান থেকে আপনারা পিডিএফটি সংগ্রহ করতে পারবেন, খুব সহজে জিনিসগুলো নোটস তৈরি করতে পারবেন। তো চলুন দেখে নিই যে ব্যঞ্জন সন্ধির পরবর্তী কিছু নিয়মগুলো রয়েছে। আমরা বাংলা ব্যাকরণের যে সন্ধির নিয়ম আমরা দেখে থাকি, তো সেখানে কিন্তু অনেক নিয়ম রয়েছে। আমি চেষ্টা করেছি মোটামুটি যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো আপনার আয়ত্তের মধ্যে রাখলে জিনিসগুলো মোটামুটি কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, তো সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করছি আমরা। নয়তো বইয়ে আপনারা আরও অনেক সন্ধির নিয়ম দেখতে পারবেন, এবং পরবর্তী সময়ে যখন আমরা এমসিকিউ প্র্যাকটিস করব, তখন আলাদা আলাদা কিছু এক্সাম্পল দিয়ে কিছু যেগুলো আরও গুরুত্বপূর্ণ সেগুলো আলোচনা করে দেব। তো আজ বেশি না, 5-6টা মতো রুলস রয়েছে ব্যঞ্জন সন্ধির, যে আগের যে 10টা হয়েছিল তারপর। তো চলুন দেখে নিই নিয়মগুলো কি রয়েছে। ব্যঞ্জন সন্ধি বা স্বরসন্ধি যাই সন্ধি হোক, তো সন্ধি বা ব্যাকরণের কিছু কিছু জায়গা রয়েছে যেগুলো একদম আমাদের মুখস্থ করতে হয়। তো মুখস্থ তো আর এমনি এমনি মনে থাকে না, তো তার জন্য আমাদের সেটাকে বোঝা উচিত। তো চলুন আমরা একটু বুঝে নিই, তারপর জিনিসগুলো আপনারা একটু মুখস্থ করে নেবেন, কারণ কিছু জিনিস মুখস্থ করতেই হয়। তো 11 নম্বর রুলসে আমাদের কি রয়েছে, যে প্রথম শব্দের শেষে মূর্ধন্য ষ। তো আরও একবার বলে দিই, যে বলতে গিয়ে আমার খটোমটো ভাব একটা এসে যায়, কারণ সন্ধি সবসময় দুটো ধ্বনির মিলন ঘটে সন্ধিতে, এবং সেখানে দুটো পদ থাকে, একটা প্রথম পদ, একটা পরের পদ। তো প্রথম পদের যে শেষ ধ্বনি বা শেষ বর্ণ এবং পরবর্তী পদের যে প্রথম ধ্বনি বা বর্ণ, তার সাথে কিন্তু সন্ধিটা সবসময় সংগঠিত হয়, এটা আমাদের মাথায় রাখতে হবে। তো শব্দের শেষে, প্রথম শব্দের শেষে মূর্ধন্য ষ, এবং পরবর্তী শব্দে প্রথমে ত বা থ ধ্বনি থাকলে তয়ের জায়গায় ট হয় এবং থয়ের জায়গায় ঠ হয়। এই দুটো জিনিস কিন্তু চেঞ্জ হয় যখন দুটো ধ্বনি চেঞ্জ হয়। দেখুন, প্রথম যে নিয়মটা রয়েছে, আমাদের উদাহরণ দিলেই কিন্তু জিনিসগুলো পরিষ্কার হয়ে যায়। দেখুন, বৃষ। তো বৃষের শেষ যে পদ সেটা কি রয়েছে, সেটা হচ্ছে মূর্ধন্য ষ, এবং তার পরের পদটা কি রয়েছে, ত রয়েছে। তো আমাদের এখানে কি রয়েছে সন্ধি নিয়মে, মূর্ধন্য ষ থাকবে প্রথম শব্দের যে শেষ ব্যঞ্জন তাতে, এবং পরবর্তী শব্দের প্রথমে ত বা থ থাকবে। এখানে কি রয়েছে, ত রয়েছে। তো মূর্ধন্য ষ আর তয়ের সঙ্গে যখন সন্ধি হচ্ছে, তখন মিলিত হয়ে কি হচ্ছে, আমরা ট ধ্বনিটাকে পাচ্ছি। বৃষ যোগ তি সমান বৃষ্টি। 2 নম্বরটাও তো কিন্তু সেম নিয়ম ফলো করেছে, কৃষ যোগ তি সমান কৃষ্টি। তারপর এটা দেখুন, যে শশ যুক্ত থ, এই শশর শেষে কিন্তু মূর্ধন্য ষ রয়েছে। এই শশর মূর্ধন্য ষ এবং পরবর্তী পদে কি রয়েছে, থ ধ্বনিটা রয়েছে। প্রথমে আমরা বলেছিলাম ত ধ্বনি থাকবে পরপদে, তারপরে কি থাকবে, থ ধ্বনি থাকবে। তো এখানেও দেখুন থ ধ্বনি রয়েছে। তো মূর্ধন্য সঙ্গে থয়ের মিলিত হয়ে কি হয়েছে, ঠ উৎপন্ন হয়েছে। তো শশ যুক্ত থ সমান ষষ্ঠ, আর শস যুগ থ সমান ষষ্ঠী, এটাও হলো। তো নিয়ম কিন্তু একই, যে মূর্ধন্য ষয়ের সাথে যদি তয়ের মিলন ঘটে তাহলে আমরা ট পাবো, আর মূর্ধন্য ষয়ের সাথে যদি থয়ের মিলন ঘটে তাহলে সন্ধির ফলে বা সন্ধির শেষে আমরা ঠ পাবো। এই ছিল আমাদের 11 নম্বর রুলস। চলে যাব আমরা 12 নম্বর যে নিয়ম রয়েছে সেই 12 নম্বর নিয়মে। তো 12 নম্বর নিয়মে কি বলা হয়েছে, যে প্রথম পদে দন্তন্য থাকলে এবং পরবর্তী পদের শেষে তালবস্য, মূর্ধন্য ষ, দন্তস্ব, হ, এই 4টি বর্ণ থাকলে দন্তনয়ের জায়গায় ঊনসং হবে। তো আমাদের প্রথম পদে কি থাকবে, দন্তন্য থাকবে। দেখুন, প্রথম পদের শেষ ব্যঞ্জন প্রত্যেকটা দন্তন্য, এবং তারপর কি কি বর্ণ বলছে, মূর্ধন্য ষ, তালবস্য, মূর্ধন্য ষ, দন্তস্ব, হ। আমরা কিন্তু ব্যঞ্জন যে ধ্বনি, সেই ব্যঞ্জন ধ্বনি পড়েছিলাম। তো আপনারা যারা ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানাবেন যে তালব্য ষ, মূর্ধন্য ষ, দন্তস্ব আর হ, এই 4টি ধ্বনির
কোন গোত্রের ধ্বনি, বা এই 4টি ধ্বনির একটা আলাদা নাম রয়েছে। এই নামটা কিন্তু আমি বললাম না, আপনারা বলবেন। যদি আপনারা কমেন্ট করে জানান তাহলে কিন্তু আমার জিনিসগুলো আরও ইন্টারাক্ট করতে ভালো সুবিধা হয়। তো আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন যে এদের 3টেকে একসঙ্গে কোন ধ্বনি বলা হয় বা কোন ধ্বনির মধ্যে পড়ে এটা। তো প্রথম নিয়মটা দেখুন, দ যুক্ত সন, অর্থাৎ তালবস্বয়ের সাথে মিলন ঘটেছে, দন্তন্যর সাথে তালবস্বয়ের সন্ধি ঘটেছে। তো এখানে দন্তন্যটা কী হয়ে যায় বলছে, উনসং হয়ে যাবে। তো দেখুন দংশন হয়েছে। তারপরটা কি, দন্তন্যের সাথে দন্তস্বয়ের মিলন ঘটেছে, তো প্রশংসা হয়েছে। বৃণ যোগ হতি, তো দন্তন্যের সাথে হয়ের সন্ধি হয়েছে এখানে, তো এখানে দন্তনের জায়গায় অনুসং হয়েছে, তো এটা বৃংহতি হয়েছে। তো এইভাবে কিন্তু সন্ধির নিয়মগুলো আমাদের দেখে রাখতে হবে। এটা ছিল আমাদের 12 নাম্বার রুলস। চলে যাব আমরা 13 নাম্বার যে নিয়ম রয়েছে, 13 নাম্বার নিয়মে। 13 নাম্বার নিয়মে কি রয়েছে, 13 নাম্বার নিয়ম দেখুন, যে প্রথম শব্দের শেষে ম এবং পরবর্তী শব্দের প্রথমে অন্তস্থ বর্ণ। তো অন্তস্থ বর্ণ কি কি, অঞ্জ, র, ল, ব এই ধ্বনিগুলি এবং ঊষ্ম ধ্বনি তালব্যস্ব, মূর্ধন্যস্ব, দন্তস্ব, হ থাকলে ওই দুটো ধ্বনির মিলনে ময়ের স্থানে ঊনস্বং হয়। তো দেখুন ওখানে বলা হয়েছিল কি, দন্তন্যর সাথে যখন মিলন ঘটবে তখন দন্তন্যটা চেঞ্জ হয়ে যাবে, কিন্তু এখানে কি বলা হচ্ছে যে মটা চেঞ্জ হবে ঊনসঙ্গে। সমযুক্ত যোগ, সংযোগ, সমযুক্ত লগ্ন, তো বর্ণগুলো আমাদের মাথায় রাখতে হবে। এই যে পরপদের যে বর্ণটা রয়েছে, অর্থাৎ পরপদের যে প্রথম বর্ণ, সেটা অবশ্যই অন্তস্থ বর্ণ হতে হবে, অর্থাৎ অঞ্জ, র, ল, ব এর মধ্যে হতে হবে, নয়তো ঊষ্ম বর্ণ তালবস্ব, মূর্ধন্যস্ব, দন্তস্ব, হ এইটা হতে হবে। তো সমযুক্ত যোগ সমান সংযোগ, সমযুক্ত লগ্ন সমান সংলগ্ন, কিম যুক্ত বা সমান কিংবা, সমযুক্ত হতি সমান সংহতি। নিয়মগুলো খুবই সহজ, এত সহজ নিয়মগুলো আমরা বড্ড জটিল করে ফেলি। সন্ধি, কারক, সমাস এই জিনিসগুলো আমরা বড্ড জটিল করে শেখার চেষ্টা করি, যার জন্য আমরা ব্যাকরণের নিয়ম বা বইয়ে যা হুবহু নিয়ম রয়েছে সেগুলো ফলো করতে গিয়ে আমরা খেয়ে হারিয়ে ফেলি। তো এরপর দিন আমরা কারক আলোচনা করব, খুব সুন্দর নোটস এবং খুব সুন্দর সহজভাবে কারক আলোচনা করব। যে জীবনে কোনোদিনও কারক বোঝেননি সেও যদি কারকের ক্লাসটা করেন তারও কিন্তু ধারণা পুরো ক্লিয়ার হয়ে যাবে, আমি এটুকু একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো এরপর দিন আমরা কারক সম্পর্কে আলোচনা করব। আর এই যে বাকি যে নিয়মগুলো রয়েছে, বিসর্গ সন্ধি এবং নিপাতনের সিদ্ধ সন্ধি, এই বিসর্গ সন্ধি সেভাবে কোনো রুলস ফলো করে চলে না, নিপাতনের সন্ধি তো চলেই না। তো সেক্ষেত্রে কিন্তু আমরা ওই রুলসগুলোকে বাদ দেব। আমরা পরবর্তী সময় যদি দেখি মনে হয় যে এগুলো থেকে আসার সম্ভাবনা রয়েছে, তো বিসর্গ সন্ধি এবং নিপাতনের সন্ধির নিয়মগুলো উদাহরণ সহকারে আলোচনা করে নেব। এবার দেখবো আমরা 14 নম্বর যে নিয়ম তাতে। তো 14 নম্বর নিয়মটা কিন্তু একটু আলাদা, কিন্তু শক্ত মোটেও নয়। প্রথম শব্দের শেষে সম কিংবা এটা ধ্বনি করে দিয়েছি, এটা উপসর্গ করলে ভালো হতো। তো সম এবং পরি এই দুটো কিন্তু এগুলো কিন্তু উপসর্গ, এগুলো হচ্ছে আমাদের উপসর্গ। উপসর্গ কি আমরা নিশ্চয় জানি, যেগুলো আমাদের সবসময় আগে বসে। তো উপসর্গ, অনুসর্গ এগুলো কি, এগুলো থেকে কোশ্চেন আসার সম্ভাবনা রয়েছে। উপসর্গ অনুসর্গর ভাগ রয়েছে বিভিন্ন, এগুলো আমরা একটু পরে সেপারেট ভিডিওতে আলোচনা করব। কিন্তু মোটামুটি যেগুলো ইম্পর্টেন্ট টপিক, যেমন আমাদের ক্রিয়ার কাল রয়েছে, বাক্যের গঠন রয়েছে, সমাস, কারক, এগুলো আমরা একটু আগে করে নেব। তারপর এই উপসর্গ অনুসর্গ যেগুলো ছোট ছোট টপিক রয়েছে সেগুলো পরে আলোচনা করব। তো প্রথম শব্দের শেষে সম কিংবা পরি উপসর্গ থাকলে এবং পরবর্তী শব্দের প্রথমে ক্রি ধাতু থাকলে দন্তস্বয়ের আগমন ঘটে। বলছে যদি সমর উপসর্গটা প্রথম যে পদ সেই পদে থাকে এবং তারপর ক্রি ধাতু, অর্থাৎ ক্রি ধাতু থেকে উৎপন্ন শব্দ থাকলে, এই যে কার, কৃতি, এই যে শব্দগুলো এগুলো সব ক্রি ধাতু থেকে উৎপন্ন শব্দ। তো ধাতু আমরা পরে পড়বো, সেগুলো একটু পরে পড়বো, কিন্তু এখন এগুলো পড়বো। সম এবং পরি উপসর্গের পরবর্তী, এটা আমি পরে ঠিক করে দেবো পিডিএফে। পরবর্তী শব্দের প্রথমে কি ধাতু থাকলে দন্তস্বয়ের আগমন ঘটে। দেখুন সমযুক্ত কার সমান
সংস্কার, দন্ত সটা ঊনসং হয়ে যায়, আর যেটা ক থাকে কৃ ধাতু থাকে সেখানে একটা দন্তস্বয়ের আগমন ঘটে, অর্থাৎ কৃ ধাতুর পূর্বে দন্তস্বয়ের আগমন ঘটবে, আর ম যেটা রয়েছে সেই মটা ঊনসং হয়ে যাবে। এখানে আমি একটু ভুল করেছি, এটা ম হতো দন্তস্ব নয়। অনেক সময় টাইপ করতে গিয়ে তাড়াতাড়ি ভুল হয়ে যায়, কারণ সময়ের তো ভীষণ অভাব। তো জিনিসগুলো আমি পিডিএফ যখন দেবো তখন পিডিএফে ঠিক করে নেবো। তো সম এবং পরিসর্গ অর্থাৎ সম ধাতু প্রথম পদে থাকলে, তারপর কার বা মানে কৃ ধাতু থেকে উৎপন্ন কোনো শব্দ থাকলে যে একটা এক্সট্রা দন্ত স আসবে, কৃ ধাতুর আগে একটা দন্ত স আসবে, আর মো যে ধ্বনিটা রয়েছে বা মো যে বর্ণটা রয়েছে সেটা ঊনসং হয়ে যাবে। এটা দন্তস্ব নয়, কিন্তু এটা মো হবে। তো এটা আমি ঠিক করে দেব। তো অনুসার হয়ে যায়। এবং প্রথম নিয়মটা দেখুন যে সমযুক্ত কার, সমর মটা ঊনসং হয়ে গেছে, আর কারের আগে দন্তস্বয়ের একটা আগমন ঘটেছে দিয়ে সংস্কার হয়েছে। তারপরেরটাও কিন্তু তাই, মটা ঊনসং হয়ে গেছে এবং কৃতি আগে একটা দন্তস্বয়ের আগমন ঘটেছে দিয়ে সংস্কৃতি হয়েছে। তারপর কি বলছে যে যদি সম না থেকে যদি পরি উপসর্গ থাকে, তো পরি উপসর্গ থাকলে দন্তস্বটা যেটা সেটা মূর্ধন্যস্ব হয়ে যায়। ওই যে এক্সট্রা যে দন্তস্ব একটা আসে না, সেই দন্তস্বটা সমর সময় আসে, কিন্তু পরি যখন উপসর্গ আসে পরি উপসর্গের সময় সেটা মূর্ধন্যস্ব হয়ে যায়। অনেক সময় বানান সংশোধন করতে দেয়, বলছিলাম আমরা আগের বার যে পরিষ্কার বানান দিল, পরিষ্কার বড় হয়েছে দন্তস্বয় কয়াকার পরিষ্কার, পরিষ্কার বানান কিন্তু সম্পূর্ণ ভুল হবে। 2019-এ বাংলা ব্যাকরণে কিন্তু পরিষ্কার শব্দটা এসেছিল যে কোন বানানটা ঠিক। তো সেক্ষেত্রে দন্তস্ব কিন্তু কখনোই হবে না। সন্ধিজাত নিয়ম, একদম শুদ্ধ নিয়ম হচ্ছে মূর্ধন্যস্ব হবে। আমরা অনেক সময় কিছু বানান ভুল করে ফেলি। তো এই ছিল আমাদের 14 নাম্বার নিয়ম। আমি নিয়মটা ঠিক করে দেবো, আপনারা একদম চিন্তা করবেন না, পিডিএফটা ঠিক করি আমি তবে আপনাদেরকে দেব। তো 15 নাম্বার নিয়ম আর 16 নাম্বার এই দুটোই বাকি রয়েছে, আর কোনো আমাদের ব্যঞ্জন সন্ধির নিয়ম আমাদের নেই। এরপরে কারক সমাসটা আলোচনা করার পর আমরা বাকিগুলো দেখব। প্রথম শব্দের শেষে উদ বা উত উপসর্গ থাকলে, এখানে এই উদ আর উদ দুটো লেখার মেন কারণ বলি। কারণ হচ্ছে একটা হচ্ছে সংস্কৃত আর একটা হচ্ছে আমাদের বাংলা। উদ যে উপসর্গটা ওটাই আমরা বাংলায় উত হিসাবে ব্যবহার করি, ওটা দ নয় ত থাকে। তো অনেক সময় যদি আপনাকে উত যুক্ত স্থান না দিয়ে যদি উদ যুক্ত স্থান দেয় তখনও কিন্তু সেম জিনিস হবে। এইটুকু বোঝানোর জন্য দুটোই দেওয়া। প্রথম শব্দের শেষে উদ বা উত উপসর্গ থাকলে এবং পরবর্তী শব্দের প্রথমে স্থা ধাতু থাকলে ওই দুটি ধ্বনির মিলনে দন্তস্ব সেটা বিলুপ্ত হয়, তার পরিবর্তে থ ধ্বনির স্থানে আগমন ঘটে। মানে দন্তস্ব যে ধ্বনিটা সেই দন্তস্বটা বিলুপ্ত হয়ে গিয়ে দন্তস্বয়ের জায়গায় একটা থ চলে আসে। তো প্রথম উদাহরণটা আমরা দেখি। উদযুক্ত স্থান, তয়ের সঙ্গে স্থা ধাতু যেটা তার সন্ধি ঘটছে, দিয়ে এখানে যে দন্তস্বটা স্থানের দন্তস্বটা সেটা বিলুপ্ত হয়ে যাচ্ছে, দিয়ে দন্তস্বয়ের জায়গায় একটা থ যে ধ্বনি সেটা আসছে। হস্য থয়ে থয়ে আকার দন্তন্য, উত্থান, উদযুক্ত স্থিত, উত্থিত। তো এইভাবেই কিন্তু নিয়মগুলো কাজ করছে। অর্থাৎ উত বা উত উপসর্গ যদি প্রথম যে পদ সেই পদে থাকে এবং তারপরে স্থা ধাতু থেকে উৎপন্ন কোনো শব্দ থাকে, তো সেই শব্দ যখন সন্ধি হবে তখন সেটা স্থা ধাতু দন্তস্বটা বিলুপ্ত হয়ে গিয়ে সেখানে একটা থ আসবে অতিরিক্ত। আর 16 নম্বর নিয়মে আমাদের কি রয়েছে যে প্রথম শব্দের শেষে ম ধ্বনি এবং পরবর্তী শব্দের প্রথমে ত ধ্বনি থাকলে ওই দুটি ধ্বনির মিলনে দন্তন্য ধ্বনি হয়, যার একটা সহজ সরল উদাহরণ হচ্ছে কিম যোগ তু সমান কিন্তু, কিম যোগ তু সমান কিন্তু। এই ছিল আমাদের যে বাকি নিয়মগুলো, সেই নিয়মগুলো আপনারা অবশ্যই নিয়মগুলো নোটস করে নেবেন। পিডিএফটা আমি একটু ঠিক করে দেবো, নাহলে একটু পরেই দিয়ে দিতাম। তো যেহেতু একটু ঠিক করতে সময় লাগবে, তো সন্ধ্যের দিকে পিডিএফটা আপনারা পেয়ে যাবেন। আর অবশ্যই ভিডিওটা কেমন লাগছে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন, এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার পাশে থাকবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। নমস্কার, আজ এতটুকুই। দেখা হচ্ছে কারকের ক্লাসে।